প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের লেকচার 10, বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 8, আলোর প্রতিসরণ, প্রথম অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে না পারলে তোমরা জানাও, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে। লেকচার শেষাংশে বা শেষের দিকে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: আলোর প্রতিসরণের সংজ্ঞা, আলোর প্রতিসরণের সূত্র, সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাখ্যা, সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক। আলোর প্রতিসরণ একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলোকরশ্মি সরলরেখায় গমন করে। কিন্তু আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন মাধ্যমদ্বয়ের বিভেদ তলে দিক পরিবর্তন করে। এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। এই চিত্রের সাহায্যে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, এখানে এক্স ওয়াই এই বিভেদ তলে পিও একটি আলোকরশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে পি ও আর পথে প্রতিসরিত হয়। এই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে এসে এই বিভেদ তল ও বিন্দুতে এসে সে দিক পরিবর্তন করে। মানে স্বাভাবিকভাবে এই পিও আলোকরশ্মি পি ও কিউ বরাবরই যাওয়ার কথা, কিন্তু আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে এদিকে না গিয়ে দ্বিতীয় মাধ্যমে এসে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ক্ষেত্রে নিয়ম আছে, প্রতিসরণের দুইটা নিয়ম। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আবার আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। এই যে আবারও বলছি, এই যে চিত্রে আলোর প্রতিসরণ দেখানো হয়েছে। এখানে পিও আলোক রশ্মিটি মাধ্যম 1 ও মাধ্যম 2 এর বিভেদ তল এক্স ওয়াই এর ও বিন্দুতে আপতিত হয়েছে। প্রতিসরণের ফলে আলোক রশ্মিটি কিছুটা বেঁকে ওয়ার পথে দ্বিতীয় মাধ্যমে গমন করে। প্রতিসরণ না ঘটলে আলোক রশ্মিটির দিক পরিবর্তন হতো না, অর্থাৎ সোজা সেটি পি ও কিউ রেখা বরাবর গমন করত। এখন আলোর প্রতিসরণের কিছু বাস্তব উদাহরণ দেখাচ্ছি। যে একটি সোজা দণ্ডকে তির্যকভাবে পানিতে আংশিক ডুবালে বাঁকা দেখায়। একটি সোজা দণ্ডকে তির্যকভাবে পানিতে আংশিক ডুবালে বাঁকা ও ছোট দেখায়। আলোর প্রতিসরণের জন্য এমনটি ঘটে। দণ্ডটির পানিতে ডুবানো অংশের কোনো এক বিন্দু থেকে চোখ পর্যন্ত আলোকরশ্মি একই সরলরেখা বরাবর অতিক্রম করে না। নিমজ্জিত অংশে পানি ও বাতাসের বিভেদ তল পর্যন্ত আলোকরশ্মি একই সরলরেখা বরাবর গমন করে। এরপর বিভেদ তলে আলোকরশ্মিটি দিক পরিবর্তন করে অন্য একটি সরল রৈখিক পথে গমন করে। এ কারণেই দণ্ডটিকে বাঁকা দেখায়। পানিপূর্ণ পাত্রের তলায় রাখা পয়সা বা কয়েন। একটি খালি পাত্রে একটি পয়সা বা কয়েন রেখে এক পাশ থেকে এমনভাবে তাকানো হয় যাতে অল্পের জন্য পয়সাটি দেখা না যায়। এখন পাত্রটির মধ্যে ধীরে ধীরে পানি ঢেলে দিলে পয়সাটি দেখা যায়। প্রথম অবস্থায় পয়সা বা কয়েন থেকে আগত রশ্মি আমাদের চোখের ওপর দিয়ে চলে যাওয়ায় আমরা পয়সা বা কয়েনটিকে দেখতে পাইনি। কিন্তু পানি ঢালার ফলে পয়সা হতে আগত রশ্মি যখন পানি থেকে বাতাসে প্রবেশ করে, তখন প্রতিসরণের দরুন আলোক রশ্মি বেঁকে যায়। এই যে দেখানো হয়েছে। এবং আলোর প্রতিসরণের জন্য এই পি বিন্দুর একটি অবাস্তব এই পি ড্যাশ বিন্দুতে হয়। এটি আদি অবস্থান থেকে একটু উপরে হয়, আর তাই পয়সাটি দেখা যায়। আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র দুটি। প্রথম সূত্র: আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি
এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ একজোড়া নির্দিষ্ট মাধ্যম, এখানে এ একটা মাধ্যম, বি একটা মাধ্যম, আর নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির কথা এই জন্যই বলা হয়েছে কারণ এক এক বর্ণের আলোকরশ্মির প্রতিসরাঙ্ক এক এক রকমের। এই যাওয়ার ফলে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, এটা একটা ধ্রুব সংখ্যা। এই অধ্যাপক স্নেল এই সূত্রটি আবিষ্কার করার জন্য তার নাম অনুসারে একে স্নেলের সূত্র বলা হয়। অর্থাৎ এই সাইন আই বাই সাইন আর সমান সমান এই যে ধ্রুব। প্রতিসরাঙ্ক, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে প্রতিসরাঙ্ক বলা হয়। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ যদি আর হয়, তবে প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। এখানে দেখো প্রতিসরাঙ্ক একই জাতীয় দুটি রাশির অনুপাত, অর্থাৎ উপরেও সাইন আই, নিচেও সাইনের কোণ, উপরেও সাইনের কোণ, নিচেও সাইনের কোণ। তাহলে কোণের একক ডিগ্রি বসায়, রেডিয়ান বসায়, যাই বসাক না কেন উপর নিচে কেটে যাবে। এই কারণে প্রতিসরাঙ্কের কোনো একক নেই। প্রতিসরাঙ্ক দুই প্রকার, পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক, আলোকরশ্মি শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে শূন্য মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। অর্থাৎ শূন্য মিউ বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। অর্থাৎ এ মিউ বি সমান সমান, আলোকরশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরিত হয় তবে এ মিউ বি সমান সাইন আই বাই সাইন আর। সংকট কোণ, যখন কোনো আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মাধ্যমে এমনভাবে প্রতিসরিত হয় যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তখন আপতিত রশ্মি ঘন মাধ্যমে যে আপতন কোণ সৃষ্টি করে তাকে সংকট কোণ বলা হয়। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এই চিত্রের সাহায্যে সংকট কোণ দেখানো হয়েছে। দেখো, এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি, আমরা জানি আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এভাবে পি ও রশ্মি ও বিন্দুতে আপতিত হলে এটা ও পি ড্যাশ পদে প্রতিসৃত হয়, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে আপতন কোণের মান যতই বাড়ানো যায় প্রতিসরণ কোণের মান ততই বাড়তে থাকে বা প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে ততই দূরে সরে যায়। এভাবে এমন একটি আপতন কোণের মান আছে, নির্দিষ্ট আপতন কোণ, যার কারণে এই প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় কিংবা প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি বা সর্বাধিক হয়। তখন এই ঘন মাধ্যমে সৃষ্ট কোণটাই হলো সংকট কোণ, অর্থাৎ এম ও এন ড্যাশ এখানে সংকট কোণ থিটা সি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসি, যদি এবার সংকট কোণের চাইতেও বড় কোণে আলোকরশ্মিকে আপতিত হয় তখন কি হবে? তখন যেহেতু এই প্রতিসরণের আর সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, অর্থাৎ তখন ওই মাধ্যমে প্রতিফলিত হবে। অর্থাৎ আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণ না হয়ে প্রতিফলনের নিয়ম অনুসারে ওই মাধ্যমেই আলোর প্রতিফলন হয়। একে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই চিত্রের সাহায্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখানো হচ্ছে। দেখো, এই আলোকরশ্মি এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হচ্ছে, পিও আলোকরশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও পি ড্যাশ পদে প্রতিসৃত হয়। এভাবে আপতন কোণের মান যতই বাড়ানো যায় প্রতিসরণ কোণের মান ততই বাড়তে থাকবে। এই এমন একটি আপতন কোণ যে যখন এমও বরাবর আপতিত হলো তখন দেখা যাচ্ছে যে আলোকরশ্মি এই বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হচ্ছে।
এই এম ও এন ড্যাশ এটা হলো সংকট কোণ থিটা সি। এরপরেও যদি আপতন কোণের মান বাড়ানো হয় তখন আর প্রতিসরণ না হয়ে এই প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হবে ওই মাধ্যমে, অর্থাৎ এল ও রশ্মিটি এই যে ও এল ড্যাশ বরাবর প্রতিফলিত হচ্ছে। এটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো দুটি শর্ত। প্রথম কথা, আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হবে। আর দ্বিতীয় শর্ত হলো এই আপতন কোণের মান অবশ্যই সংকট কোণের চেয়ে বড় হবে। আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হবে আর আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বড় হবে। সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এই মনে করি আলোক রশ্মি এই ঘন মাধ্যম বি ঘন মাধ্যম হতে এ হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। তাহলে আপতন কোণ আই সমান সমান যদি থিটা সি হলে প্রতিসরণ কোণ আর সমান সমান হবে 90 ডিগ্রি। এই যে যেখানে আপতন কোণ আই সমান থিটা সি এবং প্রতিসরণ কোণ আর সমান সমান 90 ডিগ্রি। অতএব বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি মিউ এ সমান সমান সাইন আই বাই সাইন আর, বা বি মিউ এ সমান সমান সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে অতএব বি মিউ এ সমান সমান আমরা লিখতে পারি যে সাইন থিটা সি। আবার এই এ মিউ বি সমান সমান 1 বাই বি মিউ বি, আলোর প্রত্যাবর্তন নীতি অনুসারে আর কি, এ মিউ বি সমান সমান 1 বাই বি মিউ এ। তাই যদি হয় তাহলে আমরা এই বি মিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ মিউ বি সমান সমান 1 বাই সাইন থিটা সি। অর্থাৎ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান 1 বাই সাইন থিটা সি। ইহাই প্রতিসরাঙ্ক ও সংকট কোণের মধ্যে সম্পর্ক। এখন একটা প্রশ্ন যে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি এর অর্থ কি? অর্থাৎ হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে বোঝায় যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে ও হীরকের বিভেদ তলে হীরক থেকে 24 ডিগ্রি কোণে আপতিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, বা এই হীরক থেকে 24 ডিগ্রি কোণে আপতিত রশ্মিকোণ আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। অথবা এভাবে বলা যায় যে আপতন কোণের মান 24 ডিগ্রি হলে আলোক রশ্মির প্রতিসরণ মানে এর বেশি হলে আর কি 24 এর বেশি হলে, অর্থাৎ সংকট কোণের চেয়ে যখন বেশি হবে তখন কি হবে, প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। মরীচিকা। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দরুন মরু অঞ্চলে এবং শীত প্রধান মেরু অঞ্চলে দর্শকের এক ধরনের দৃষ্টির ভ্রম ঘটে, একে বলা হয় মরীচিকা। এই চিত্রের সাহায্যে মরীচিকা দেখানো হচ্ছে। আমরা জানি ভূপৃষ্ঠ হতে যতই উপরে ওঠা যায় বায়ু ততই হালকা হতে থাকে, ফলে এর ঘনত্ব ও প্রতিসরাঙ্ক কমে যায়। কিন্তু মরুভূমিতে এর ব্যতিক্রম দেখা যায়। দুপুরের দিকে প্রচন্ড রোদে ও তাপে বালু কণাগুলো উত্তপ্ত হয়। এই উত্তপ্ত বালুকণা সংস্পর্শে এসে নিচের বায়ু অত্যন্ত উত্তপ্ত হালকা হয় এবং প্রতিসরাঙ্ক কমে যায়। আর যতই উপরে ওঠা যায় এটি ততই ঘন থেকে ঘনতর হতে থাকে এবং প্রতিসরাঙ্ক ক্রমাগত বাড়তে থাকে। এ কারণেই মরুভূমিতে গাছের সর্বোচ্চ বিন্দু এখানে এই পি হতে আগত আলোকরশ্মি নিচের দিকে নেমে আসার সময় একটি ঘনতর বায়ুস্তর হতে হালকা বায়ুস্তরে প্রবেশ করে এবং প্রতিশ্রুত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় এবং আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা সংকট কোণের চেয়ে বড় কোণে পতিত হয়। এর ফলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে প্রতিফলিত রশ্মি বেঁকে ঘন মাধ্যমে প্রবেশ করে এবং প্রতি স্তরে প্রতিসরণের দরুন প্রতিশ্রিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। এই কারণে কোনো দর্শক এটা যদি পর্যবেক্ষণ করে তাহলে কিউ বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ এই কিউ বিন্দুতে এর একটা অবাস্তব এবং উল্টা প্রতিবিম্ব দেখা যায়। আবার কিছু রশ্মি সরাসরিও পি বিন্দু থেকে এই দর্শকের চোখে যায় এবং এই গাছটা একটা
মানে এই প্রতিবিম্বটা একটু মানে কাঁপতে থাকে। এই অতএব প্রতিবিম্ব স্থির থাকে না আর কি, কাঁপতে থাকে, যার কারণে গাছের অবাস্তব প্রতিবিম্বের দিকে তাকালে দর্শকের মনে হয় যে খুব নিকটেই কোনো জলাশয় আছে। প্রখর তাপে দর্শক খুব তৃষ্ণার্ত থাকে এবং পানির আশায় এই গাছের দিকে ছুটে যায় এবং সে বিভ্রান্ত হয়। এই এই যে তার দৃষ্টিভ্রম, এই দৃষ্টিভ্রমটাই মূলত মরীচিকা। প্রিজম দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসরক মাধ্যমকে বলা হয় প্রিজম। প্রিজমে তিনটি আয়তক্ষেত্রিক ও দুটি ত্রিভুজাকৃতির তল থাকে। যে সমতল পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে তাদেরকে প্রিজমের প্রতিসারক পৃষ্ঠ বলা হয়, আর প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রিজম কোণ। প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির বিচ্যুতির সমীকরণ ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ। এবিসি একটা প্রিজম, এখানে প্রিজম বা প্রিজমের প্রধান সেট। এই এবি এবং এসি পৃষ্ঠ, আর এ প্রিজম কোণ। এখানে দেখো পি কিউ একটা আপতিত রশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়ে পি কিউ আর এস পথে নির্গত হয়। এইখানে একটা হালকা মাধ্যম, এই কারণে হালকা মাধ্যম থেকে যখন এই ঘন মাধ্যম প্রিজমে প্রবেশ করছে তখন এই রশ্মিটা যে অভিলম্বের দিকে বেঁকে আসছে। আবার এখানে এসে এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে যখন আবার হালকা মাধ্যমে যাচ্ছে তখন এই যে এই এন ড্যাশ আর এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে আই আপতন কোণ, আর1 আর2 প্রতিসরণ কোণ এবং I2 নির্গমন কোণ। এখন এই আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে তারা ও বিন্দুতে মিলিত হয়। এই ও বিন্দুতে উৎপন্ন কোণ ডেল্টাই হলো বিচ্যুতি। হ্যাঁ, আবারও বলছি এটা যে মনে করি এবিসি একটি প্রিজমের প্রধান সেট, এবি এবং এসি প্রতিসরণ তল, এ প্রিজম কোণ। পিকিউ রশ্মি বায়ুর মধ্য দিয়ে প্রিজমের এবি তলে কিউ বিন্দুতে তির্যকভাবে আপতিত হয়। এই কিউ বিন্দুতে প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মি কিউ বিন্দু হতে কিউ আর পথে চলে এসি তলের আর বিন্দুতে আপতিত হয় এবং রশ্মিটি আর এস পথে নির্গত হয়। যেহেতু রশ্মিটি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যায়, কাজেই আর এস এসি তলের আর বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এন ড্যাশ আর হতে যে দূরে সরে যাবে। এখন পিকিউ কে সামনের দিকে এল পর্যন্ত এবং আর এস কে পেছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর এই ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এই এস ও এল বা আর ও এল যেটাই বলি, এটাই হলো বিচ্যুতি কোণ নির্দেশ করবে। আচ্ছা, এখন এই এন ড্যাশ আর কে যদি পেছনের দিকে বর্ধিত করা হয় তাহলে কি হবে? তাহলে সেটা এন কিউ ও ড্যাশ এর সাথে ও ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তোমাদের সুবিধার জন্য এই চিত্রটি এখানেও দেখানো হয়েছে। তাহলে এখানে পি কিউ এন, যে পি কিউ এন সমান সমান আয়ন, ও ড্যাশ কিউ আর সমান সমান আরন, এই যে এস আর এন ড্যাশ সমান সমান I2 এবং ও ড্যাশ আর কিউ সমান সমান এই R2, এই R2। তাহলে মোট বিচ্যুতি ডেল্টা সমান সমান হবে x1 প্লাস x2। এই আমরা অথবা আমরা যদি অন্যভাবে বলি, এই ও কিউ আর এটা যদি একটা ত্রিভুজ, এই ও কিউ আর ত্রিভুজ থেকে যদি আমরা নিই, এর বহিস্থ কোণ ডেল্টা সমান সমান এই বিপরীত অন্তস্থ কোণ দুটার সমষ্টির সমান। আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এর সমষ্টির সমান। তাহলে বহিস্থ কোণ ডেল্টা সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দুটো, একটা x1 আর একটা হলো x2। এই যে তাহলে এই জন্য লেখা হয়েছে যে মোট বিচ্যুতি ডেল্টা সমান সমান x1 প্লাস x2। তাহলে এখানে এই আয়ন থেকে যদি আরন বাদ দেওয়া যায় তাহলে এখানে আমরা x1 পাবো, এই জন্য আমরা লিখেছি আয়ন মাইনাস আরন প্লাস, একইভাবে এই I2 থেকে যদি আমরা R2 বাদ দেই তাহলে আমরা x2 পাবো, এই জন্য লিখেছি I2 মাইনাস R2 বা আয়ন প্লাস I2 মাইনাস আরন প্লাস R2। এটা 1 নম্বর সমীকরণ। এখন ও ড্যাশ কিউ আর, এই ও ড্যাশ কিউ আর
এই ত্রিভুজের থেকে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে এই ও কোণ প্লাস আর ওয়ান কোণ প্লাস আর টু কোণ সমান সমান দুই সমকোণ। এটা 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। আবার এ কিউ ও ড্যাশ আর, এই চতুর্ভুজে আমরা জানি চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এই এ কোণ প্লাস ও ড্যাশ কোণ সমান সমান দুই সমকোণ। তাহলে এই 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে দুই ডান পক্ষই সমান, তাহলে দুই বাম পক্ষকে আমরা সমান লিখতে পারি। অর্থাৎ এ কোণ প্লাস ও ড্যাশ সমান সমান ও ড্যাশ প্লাস আর ওয়ান কোণ প্লাস আর টু কোণ। ওই পাশ থেকে ও ড্যাশ কোণ বাদ গেল, তাহলে এ কোণ সমান সমান আমরা কোণ আর ওয়ান প্লাস আর টু বা এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু। এখন এই 1 নম্বর সমীকরণে আর ওয়ান প্লাস আর টুর পরিবর্তে যদি এ বসাই, তাহলে আমরা পাই ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। ইহাই হলো প্রিজমের মধ্য দিয়ে আলোর রশ্মির বিচ্যুতির সমীকরণ। প্রিজমের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক। এখন এটা প্রতিষ্ঠা করব যে মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। আমরা জানি যে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সাইন আই ওয়ান বাই আর ওয়ান সমান সমান সাইন আই টু বাই আর টু। এটা 1 নম্বর সমীকরণ। আবার একটু আগে আমরা প্রতিষ্ঠা করলাম ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এটাকে এখানে এ প্রিজম কোণ, এটা 2 নম্বর সমীকরণ। এবং এ সমান আর ওয়ান প্লাস আর টু, এটা দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। আচ্ছা, কিন্তু ন্যূনতম বিচ্যুতিতে আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করলে, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতির শর্তানুসারে আমরা জানি শর্ত হলো আয়ন সমান সমান আই টু এবং আর ওয়ান সমান সমান আর টু। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি এই ডেল্টার পরিবর্তে আমরা লিখলাম ডেল্টা এম, অর্থাৎ ডেল্টা মিনিমাম এই আয়ন প্লাস আই টু, অর্থাৎ এই আয়ন প্লাস আই টুর পরিবর্তে আমরা যদি আয়ন বসাই, তাহলে আমরা সমান সমান লিখতে পারি টু আয়ন মাইনাস এ। বা টু আয়ন সমান সমান এ প্লাস ডেল্টা এম, বা আয়ন সমান সমান এখানে এখানে একটু এটা ডেল্টা এম হবে আর কি, এটা আসেনি ডেল্টাটা। এখানে আয়ন সমান সমান হবে এ প্লাস ডেল্টা এম বাই টু। আচ্ছা, এবং 3 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারি এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু সমান সমান এই আর টুর পরিবর্তে যদি আমরা আর ওয়ান বসাই, তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি টু আর ওয়ান, বা আর ওয়ান সমান সমান এ বাই টু। এখন আয়ন এবং আর অনের মান 1 নম্বর সমীকরণে বসালে আমরা লিখতে পারি যে মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। ইহাই প্রিজমের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, মানে প্রায় সময় আসে দেখা যায়, এবং বেশিরভাগ সময় রচনামূলক হিসাবেও আসে, মাঝে মধ্যে সংক্ষিপ্ততেও আসে, আবার অতি সংক্ষিপ্ততেও আসে যে প্রিজমের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক লেখো। তখন যদি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক এই 3 ফরম্যাটের জন্যই আসলে উত্তরটা কিরকম হবে। যদি এটা অতি সংক্ষিপ্ততে আসে, অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক, তখন সরাসরি এই সম্পর্কটি লিখলেই হবে, অর্থাৎ মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু এবং বাই সাইন এ বাই টু। আর যদি সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, তা অর্থাৎ এখান থেকে আমি যেভাবে প্রতিপাদন করেছি যে আমরা জানি ঠিকই যে প্রিজমের প্রতিসরাঙ্ক হবে এই, অর্থাৎ এই অংশটুকু হুবহু লিখলেই হয়ে যাবে এই, এটা হলো সংক্ষিপ্তর জন্য। আচ্ছা, আর যদি রচনামূলক এই প্রশ্নটি আসে, তখন আমাদের অবশ্যই এই এই যে আমরা বলেছি যে আবার ডেল্টা সমান আয়ন প্লাস আই টু মাইনাস এ এবং এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু, এই দুটা সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ তখন আমরা এই এটা রচনামূলকের জন্য আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এটা প্রতিষ্ঠা করব, এবং এটা তো আমরা এমনি পেয়ে গেলাম, এবং এটাও প্রতিষ্ঠা করব করে এই সমীকরণের ধারাবাহিকতাটা অবশ্যই আমরা বজায় রাখবো। সমীকরণের ধারাবাহিকতা বজায় রেখে এখানে আমরা বলবো, আবার আমরা জানি মিউ সমান এটা লিখলাম, তখন ধারাবাহিকভাবে এখানে যে কয় নম্বর সমীকরণ পড়ে এটা সেই সমীকরণ দেব এই, এবং ওই উপরের ওই সমীকরণ নাম্বারগুলো দেবো, এবং ওই অনুযায়ী আমরা লিখবো যে এত নম্বর সমীকরণ এবং এত নম্বর সমীকরণ হতে পাই। তারপর আমরা নিচের অংশগুলো যেভাবে আছে ওইভাবে আমরা করব।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর কি। যাই হোক, এখন আমি দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্নগুলো দেখার চেষ্টা করছি। তো যাই হোক, উত্তর দেওয়ার মতো এরকম কোনো প্রশ্ন আমি খুঁজে পেলাম না। তো তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই। তো সংজ্ঞা লেখো। প্রতিসরাঙ্ক, সংকট কোণ। হ্যাঁ, বাড়ির কাজ আর কি। সংজ্ঞা লেখো। প্রতিসরাঙ্ক, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর প্রতিসরণের সূত্র লেখো। মিউ সমান 1/sin θ সমীকরণ প্রতিপাদন করো, অর্থাৎ সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা m/2 সাইন a/2 সমীকরণটি প্রতিপাদন করো। পরবর্তী ক্লাসে যা থাকছে এই অষ্টম অধ্যায়ই পড়াবো, আলোর প্রতিসরণের দ্বিতীয় অংশ আর কি। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।